হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা সংবিধানের যে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সিরিজ করছিলাম, সেই কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সিরিজে আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ডিসকাস করার জন্য। তোমরা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং চ্যানেলে প্রত্যেকটি ভিডিও ভালো লাগলে প্রত্যেকটি ভিডিও দেখো এবং জিকে স্টাডি প্লেলিস্টে চলে গিয়ে সমস্ত ভিডিও দেখে চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আজকে চলো প্রথম কোশ্চেন আমরা দেখি কী আছে। প্রথম কোশ্চেন বলছে নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়। দেখো, নাবার্ড হচ্ছে 1982 সালে প্রতিষ্ঠিত হয়। নাবার্ড হচ্ছে একটি সংস্থা যেটা হচ্ছে আমাদের রুরাল ডেভেলপমেন্ট করে থাকে, অর্থাৎ গ্রামীণ যে ডেভেলপমেন্ট করে থাকে, তো গ্রামীণ উন্নয়নের জন্য যে ব্যাংক সেটাকে আমরা নাবার্ড বলে থাকি। ঠিক আছে, রুরাল ডেভেলপমেন্টাল ব্যাংক। 1969 সালে কয়টি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ হয়, মানে 1969 সালে কটি ব্যাংক ন্যাশনালাইজড হয়? 14টি ব্যাংক ন্যাশনালাইজড হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো 1969 সালে কটি ব্যাংক ন্যাশনালাইজড হয়? 14টি ব্যাংক। এক্সিম ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? এক্সিম ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1982 সালে। ঠিক আছে, তাহলে নাবার্ড ব্যাংক আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে এবং এক্সিম ব্যাংকও প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে। এক্সিম ব্যাংক মানে কি? এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংক। নাবার্ড ব্যাংক যে ব্যাংক হচ্ছে আমাদের গ্রামীণ উন্নয়নমূলক কাজ করে থাকে, নাবার্ড গ্রামীণ উন্নয়নমূলক কাজ করে থাকে। ঠিক আছে, কি রুরাল ডেভেলপমেন্টাল ব্যাংক হচ্ছে নাবার্ড, যেটা 1992 সালে হয়েছিল, 82 সালে হয়েছিল। ঠিক এক্সিম ব্যাংক হচ্ছে কিন্তু 1901 বছর হয়েছিল, 1982 সালে। কিন্তু এক্সিম ব্যাংকের কাজটা আলাদা। এক্সিম ব্যাংক হচ্ছে কি না, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, মানে কোনো কিছু আমাদের যে পণ্য মালপত্র যেগুলো এক্সপোর্ট হয়, বিদেশে রপ্তানি হয় এবং ইম্পোর্ট হয়, আমদানি হয়, সেই সম্বন্ধে কিন্তু এই ব্যাংক। তারপরে দেখো, কোন পরিকল্পনায় দেশের সব গ্রামে পানীয় জল সরবরাহ লক্ষ্য ধরা হয়েছিল? তাহলে কোন পরিকল্পনার মাধ্যমে আমাদের দেশের প্রতিটা গ্রামে কি পানীয় জল সরবরাহ সেইটার লক্ষ্য ধরা হয়েছিল? সেটা আবার কিন্তু আমাদের দশম পরিকল্পনায়, দশম প্ল্যানিংয়ে। ঠিক আছে, 10th প্ল্যানিংয়ে। তারপরে দেখো, ইন্ডিয়া কী বলছে? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট। দেখো, আমাদের এখন খুব ভারত এবং ইন্ডিয়ার মধ্যে ডিবেট চলছে, তাই না? ভারত অ্যান্ড ইন্ডিয়া। তো ইন্ডিয়া দ্যাট উইল ভারত, ঠিক আছে, দুটোই। এটা কোথায় বলা হচ্ছে? এটা কিন্তু আমাদের আর্টিকেল 1 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইন্ডিয়া যেটা হচ্ছে ভারত, শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট, মানে একটা আমাদের হচ্ছে আমাদের ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেট। ঠিক আছে, অনেকগুলো স্টেট নিয়ে একসাথে ইউনিয়ন করা আছে, তাই না? যেমন 28টি রাজ্য, 8টি অঙ্গরাজ্য, এই 28টি অঙ্গরাজ্যে 8টি ইউনিয়ন টেরিটরি মিলে কিন্তু আমাদের ইউনিয়ন অফ স্টেট হচ্ছে আমাদের ভারত, কি যেটা হচ্ছে দ্যাট ইজ ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, যেটা আমাদের আর্টিকেল 1-এ বলা আছে। তারপরে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, সংবিধানে বলছি যে সংবিধানে কোন অধ্যায়ে মৌলিক অধিকর্তার কথা বলা হয়েছে? অর্থাৎ সংবিধানে আমি তোমাদের বলেছিলাম যে 394টা আর্টিকেল আছে, 22টা পার্ট আছে। কটা পার্ট আছে? 22টা পার্ট আছে, 394টা আর্টিকেল আছে। তো আমাদের এই সংবিধানের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট কি? এই ফান্ডামেন্টাল রাইট কিন্তু আমাদের পার্ট 3-তে বলা আছে। তো 22টি পার্টের মধ্যে পার্ট 3-টা কিন্তু আমাদের কি ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে সেখানে বর্ণিত আছে বা লেখা আছে সংবিধানে। কত সালে মিজোরাম রাজ্য স্তরে উন্নীত হয়? দেখো, মিজোরাম ইউনিয়ন টেরিটরি ছিল, ঠিক আছে, কেন্দ্রশাসিত রাজ্য ছিল, যেটা কি না কেন্দ্রশাসিত রাজ্য থেকে রাজ্যতে পরিণত হয় 1986 সালে। তাহলে 1986 সালে কিন্তু আমাদের মিজোরাম যেটা নর্থ ইস্ট রাজ্য, সেই মিজোরাম কী হয়েছে না, মিজোরাম হচ্ছে কি আমাদের 1986 সালে রাজ্য হিসাবে উন্নীত হয়। ঠিক আছে, মিজোরামের ক্যাপিটালের নাম কি? মিজোরামের ক্যাপিটাল হচ্ছে, রাজধানী হচ্ছে আইজল। ঠিক আছে, তাহলে 1986 সালে আরেকটি ঘটনা ঘটেছিল, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের 24 পরগনাকে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা হিসাবে ভাগ করা হয়েছিল। তাহলে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে আমাদের যে 24 পরগনা, যেটা সেটাকে বা ডিভাইড করা হয়েছিল উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা 1986 সালে। আচ্ছা, একটা কোশ্চেন বারবার এক্সামে আমরা লক্ষ্য করে দেখি, 1975 সালে কিন্তু আমাদের সিকিম আমাদের ভারতের সাথে যুক্ত হয়। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। 1975 সালে কী হয়? সিকিম কিন্তু আমাদের ভারতবর্ষের সাথে অ্যাড হয়ে যায়। ধর্মপালের স্বাধীনতার অধিকারকে সংবিধানের কোন ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে? ঠিক আছে, মানে ধর্ম সম্পর্কে যে আমাদের স্বাধীনতা, ঠিক আছে, কি না আমাদের হচ্ছে কি রিলিজিয়ান
ইন্ডিপেন্ডেন্ট বা ধর্ম সম্পর্কে যে স্বাধীনতা, সেইটা কথাই বলেছে আর্টিকেল কিন্তু আমাদের 25 থেকে 28 নম্বরে বলা আছে। তাহলে আর্টিকেল 25 থেকে 28 নম্বর ফান্ডামেন্টাল রাইটের মধ্যেই কিন্তু আমরা দেখি ধর্ম সম্পর্কে বা ধর্মের স্বাধীনতার কথা সেখানে ভালোভাবে বর্ণিত করা আছে বা ব্যাখ্যা করা আছে। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেনে তো আমরা দেখতেই পাচ্ছ, পরের কোশ্চেনটা বলেছে যে ভারত সংবিধানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করে। দেখো এই কোশ্চেনটা আমাদের বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রতি প্র্যাকটিস সেটে আমরা কোশ্চেনটা খুঁজে পাচ্ছি। তাহলে প্রথম সভাপতিত্ব করে কিন্তু সচিদানন্দ সিনহা। ঠিক আছে, যে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি যে দিল্লির টাউন হলে প্রথম যে আমাদের মিটিং হয়েছিল 9 ডিসেম্বর, তা প্রথম 9 ডিসেম্বর যে মিটিংটা হয়েছিল 1946 সালে, সেই 9 ডিসেম্বর 1946 সালে কিন্তু আমাদের যে প্রথম অধিবেশন যেটা হয়েছিল সেখানে কিন্তু সভাপতি ছিলেন কিন্তু আমাদের ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এবং তার দুদিন পরে 11ই ডিসেম্বর কিন্তু আমাদের কী হয়েছিল না, 11ই ডিসেম্বর আমাদের দ্বিতীয় অধিবেশন হয়েছিল। তো সেই দ্বিতীয় অধিবেশনে কিন্তু আমাদের সভাপতি ছিল কে না, রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো আমাদের প্রথম অধিবেশনে যে ডক্টর সচ্চিদানন্দ সিনহা উনি ছিলেন কিন্তু অস্থায়ী বা টেম্পোরারি সভাপতি, এবং দ্বিতীয় অধিবেশনে কিন্তু আমাদের রাজেন্দ্র প্রসাদ কিন্তু পার্মানেন্ট সভাপতি হয়ে গিয়েছিল। তাহলে যেহেতু আমাদের প্রথম অধিবেশন বলেছে তাহলে অবশ্যই হবে কিন্তু সচ্চিদানন্দ সিনহা। যদি টেম্পোরারি বা অস্থায়ী সভাপতি বলে সেক্ষেত্রেও কিন্তু হবে সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত ক্ষমতা বা ক্রিয়া। ঠিক আছে, আমাদের যে ভারতে ভোট হয়, নির্বাচন হয়, সেটা কে কন্ডাক্ট করে, সেটা কিন্তু নির্বাচন কমিশন ভারতে ভোট কন্ডাক্ট করে। তো নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত ক্ষমতা বা ক্রিয়ার নির্দেশে কোথায় বর্ণিত আছে। আমাদের আর্টিকেল অর্থাৎ সংবিধানের 325 থেকে 29 নম্বর ধারার মধ্যে কিন্তু কীভাবে নির্বাচন কমিশন ভোট করবে এবং তার ক্ষমতা তার কীভাবে কাজ করবে এই সম্পর্কে, ইলেকশন কমিশন এই সম্পর্কে বলা আছে কিন্তু আমাদের 325 থেকে 329 নম্বর আর্টিকেলের মধ্যে বলা আছে। আমাদের ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিল, সুকুমার রায়। কে ছিল, সুকুমার রায়। ঠিক আছে, আমাদের ভারতের প্রথম নির্বাচন কমিশনার ইনি কিন্তু আমাদের আফ্রিকার যে দেশ সুদানেরও কিন্তু প্রথম নির্বাচন কমিশনার হিসেবে কাজ করেছিলেন। আমাদের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার রায়। ঠিক আছে, তাহলে নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন সম্পর্কে সম্পূর্ণ বর্ণিত আছে কিন্তু 325 থেকে 329 নম্বর আর্টিকেলের মধ্যে। সংবিধানের কোন আর্টিকেলের মধ্যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্কের কথা বলা হয়েছে। তাহলে আমাদের তো ইন্ডিয়া হচ্ছে ইউনিয়ন অফ স্টেট, মানে অনেকগুলো রাজ্য নিয়ে স্টেট নিয়ে আমাদের ইউনিয়ন হয়েছে আমাদের ভারত। তাহলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কিন্তু একটা কি সম্পর্ক থাকে, এই সম্পর্কটা কিন্তু আমাদের আর্টিকেল 245 থেকে 63-র মধ্যে বর্ণিত আছে। তাহলে আমাদের সংবিধান বা কনস্টিটিউশনের 245 থেকে 63-র মধ্যে কিন্তু বর্ণিত আছে যে কেন্দ্র অর্থাৎ সেন্টার এবং স্টেট মানে রাজ্যের মধ্যে কীরকম সম্পর্ক থাকবে। তো রিলেশনশিপ বিটুইন স্টেট অ্যান্ড সেন্টার। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে ক্যাগের সম্পর্কে কথা বলা হচ্ছে। কম্পট্রোলার অডিটর জেনারেল। ক্যাগ মানে কি, কম্পট্রোলার অডিটর জেনারেল। তো এই ক্যাগের কথা কিন্তু আমাদের আর্টিকেল 148 থেকে 151 নম্বর আর্টিকেলের মধ্যে বর্ণিত আছে। তো ভারতীয় সংবিধানে 148 থেকে 158 নম্বর মধ্যে কিন্তু ক্যাগ অর্থাৎ কম্পট্রোলার অডিটর জেনারেলের কথা বলা আছে সেখানে। কম্পট্রোলার অডিটর জেনারেলের কাজ কি না, কম্পট্রোলার অডিটর জেনারেল হচ্ছে সেন্টার এবং স্টেটের মধ্যে যে সেন্টার এবং স্টেটের মধ্যে যে আমাদের খরচগুলো হয়, ঠিক আছে, সেই খরচ মানে এক্সপেন্ডিচারগুলো সেগুলো কিন্তু ক্যাগ কী করে না, ক্যাগ সেগুলোকে খতিয়ে দেখে, সেগুলোকে অডিট করে। ঠিক আছে, তো সেন্টার এবং স্টেটের যে খরচ যা হয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে খরচগুলো হয় সেগুলোকে সে কী করে, অডিট করে কে, ক্যাগ। প্রথম রাজ্যসভা কবে গঠিত হয়। দেখো প্রথম রাজ্যসভা গঠিত হয় কিন্তু 1952 সালে। ঠিক আছে, তাহলে আমাদের পার্লামেন্ট রাজ্যসভা, লোকসভা এবং কিন্তু রাষ্ট্রপতি নিয়ে গঠিত। তাহলে আমাদের রাজ্যসভা, লোকসভা এবং রাষ্ট্রপতি নিয়ে আমাদের কি সংসদ বা পার্লামেন্ট গঠিত। তা প্রথম রাজ্যসভা গঠিত হয়েছিল আমাদের হচ্ছে 1952 সালে। আমাদের প্রথম প্রেসিডেন্ট কে ছিল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, পরের কোশ্চেন চলে যাবো। সিকিম সহযোগী রাজ্য হিসেবে মর্যাদা পায় কোন সংশোধনে। দেখো সিকিম কিন্তু ভারতের রাজ্য হিসেবে মর্যাদা পায় 1975 সালে। কত সালে, 1975 সালে কিন্তু মর্যাদা পায়। কিন্তু যে আইনের হিসাবে মর্যাদাটা পায়, যে যত নম্বর আইন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধানকে সংশোধন করে তো সিকিমকে অ্যাড করতে হয়েছে আমাদের ভারতের সাথে, তো সেটা হবে কিন্তু 35তম অ্যামেন্ডমেন্ট। কি
35তম অ্যামেন্ডমেন্ট যেটা 1974 সালে পাস হয়, তাহলে 35 অ্যামেন্ডমেন্ট 1974 1974 সালে 35তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1975 সালে কিন্তু মানে সংবিধানটা পাস হয়েছিল 1974 সালে 35 নম্বর সংশোধনের মাধ্যমে। আর সিকিম অ্যাড হয়ে গেছিলো মানে কার্যকর হয়েছিল 1975 সালে। ঠিক আছে। প্রথম অর্থ কমিশন অর্থাৎ ফিনান্স কমিশন, প্রথম অর্থ কমিশন বা ফিনান্স কমিশন কত সালে গঠিত হয়? দেখো তাহলে প্রথম অর্থ কমিশন বা ফিনান্স কমিশন কিন্তু গঠিত হয় কি আমাদের 1951 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1951 সালে কিন্তু প্রথম অর্থ কমিশন বা ফিনান্স কমিশন গঠিত হয়। তো প্রথম অর্থ কমিশন বা ফিনান্স কমিশনের যিনি সেক্রেটারি ছিল বলতে পারেন সেটা হচ্ছে কেসি নিয়োগীকে। কেসি নিয়োগী কিন্তু প্রথম আমাদের অর্থ কমিশনের কী ছিল না হচ্ছে সভাপতি ছিলেন নিয়োগী। তা কেসি নিয়োগী ছিল আমাদের প্রথম ফিনান্স কমিশনের সভাপতি ছিলেন কেসি নিয়োগী। ঠিক আছে। তারপরে দেখো আচ্ছা এই 1951 সালে কিন্তু আরেকটা আমাদের গঠিত হয়েছিল বলতে পারবে? 1955 সালে গঠিত ছিল কিন্তু আমাদের প্ল্যানিং কমিশন। ঠিক আছে, 1955 সালে গঠিত হয়েছিল প্ল্যানিং কমিশন এবং 1951 সালে ফিনান্স কমিশন এবং 1951 সালে হয়েছিল কিন্তু 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 1950 সালে প্ল্যানিং কমিশন বলেছিল যে আমাদের একটা 5 ইয়ার প্ল্যান নিতে হবে, অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিতে হবে, যেটা 1951 সালেও নেওয়া হয়েছিল। তাহলে 1951 সালে ফিনান্স কমিশন গঠিত হয়েছিল এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনাও হয়েছিল। নদী পর্ষদ কত সালে গঠিত হয়? নদী পর্ষদ গঠিত হয় কিন্তু রিভার কমিশন গঠিত হয় 1956 সালে। প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন? আমি এক্ষুনি বললাম প্রথম অর্থ কমিশনের সভাপতি ছিলেন কেসি নিয়োগী অর্থাৎ ক্ষিতীশচন্দ্র নিয়োগী। প্রথম অর্থ কমিশনের সভাপতি ছিল কেসি নিয়োগী বা ক্ষিতীশচন্দ্র নিয়োগী। যে অর্থ কমিশন প্রথম স্ট্যাবলিশ হয়েছিল 1951 সালে। হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে কত সালে মর্যাদা পায়? দেখো হিমাচল প্রদেশ ছিল আমাদের কি একটা ইউনিয়ন টেরিটরি ছিল, যে ইউনিয়ন টেরিটরিটা 1970 সালে কিন্তু আমাদের কি না আমাদের পুরো রাজ্য হিসাবে মর্যাদা পায়। হিমাচল প্রদেশের ক্যাপিটালের নাম কি আমরা জানি সিমলা। তারপরে দেখো ম্যালথাসীয় তত্ত্ব কিসের সম্পর্কিত? ম্যালথাসীয় তত্ত্ব কিন্তু জনসংখ্যার সঙ্গে সম্পর্কিত। সপ্তম পঞ্চমবার্ষিক পরিকল্পনা সময়কাল কোনটি? দেখো সেটা হবে 1985 থেকে 90। আমি তোমাদের এক্ষুনি বলছিলাম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান। তো 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু আমাদের স্টার্ট করেছিল আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। কত সালে স্টার্ট করেছিল 5 ইয়ার প্ল্যান? সেটা হবে 1951 সালে। ঠিক আছে। তো এই 5 ইয়ার প্ল্যান হচ্ছে আমাদের কি হচ্ছে প্ল্যানিং কমিশনের মদতে বা প্ল্যানিং কমিশনের রেকমেন্ডেশনে কিন্তু এই 5 ইয়ার প্ল্যান গঠিত হয়েছিল। তো সেই 5 ইয়ার প্ল্যানে 1985 থেকে 90তম যে পার্টটা সেটা হচ্ছে সপ্তম 5 ইয়ার প্ল্যান ছিল। ঠিক আছে, প্রথম 5 ইয়ার প্ল্যান ছিল 51 থেকে 56। প্রথম 5 ইয়ার প্ল্যানে কিন্তু আমাদের ভারতের কি এগ্রিকালচারের উপর খুব জোর দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় 5 ইয়ার প্ল্যানে কিন্তু আমাদের কি কলকারখানার উপরে ইন্ডাস্ট্রির উপর প্রচুর জোর দেওয়া হয়েছিল। তো সপ্তম 5 ইয়ার প্ল্যান হয়েছিল 1985 থেকে 90। তারপরে দেখো রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক ব্যাঙ্ক রেটের ব্যবহার কত সাল থেকে শুরু হয়? আচ্ছা রিজার্ভ ব্যাঙ্ক তো ব্যাঙ্ক রেট দেয়, রিজার্ভ ব্যাঙ্কের একটা রিজার্ভ ব্যাঙ্ক ভারতের আরবিআই রিজার্ভ ব্যাঙ্কের ব্যাঙ্ক রেট থাকে, সেই ব্যাঙ্ক রেট কিন্তু 1951 সাল থেকে স্টার্ট হয়েছে। ঠিক আছে, 1951 সাল থেকে কিন্তু স্টার্ট হয়েছে। আচ্ছা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কত সালে স্ট্যাবলিশ হয়? 1939 সালে কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক স্টার্ট হয়। ঠিক আছে, তাহলে ভারতের আরবিআই অর্থাৎ ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু 1935 সালে কিন্তু স্ট্যাবলিশড হয়। ঠিক আছে, কোথায় স্ট্যাবলিশড হয়? কলকাতায়। তাহলে ভারতের আমাদের আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা কোথায় স্টার্ট হয়? কলকাতায় 1935 সালে। আর আরবিআইয়ের হেডকোয়ার্টার আছে মুম্বাই। এবার এই আরবিআই যেটা যে আমাদের ব্যাঙ্ক স্টার্ট হলো এটা কিন্তু ন্যাশনালাইজ অর্থাৎ জাতীয়করণ হয়েছে কিন্তু 1949 সালে। কত? 1949 সালে। ঠিক আছে, আরবিআই হচ্ছে কিন্তু আমাদের সবথেকে উঁচু ব্যাঙ্ক, মানে সমস্ত ব্যাঙ্ক এই আরবিআইয়ের আন্ডারে থাকে। কার আন্ডারে থাকে? আরবিআইয়ের আন্ডারে থাকে। তাহলে ভারতের সবচেয়ে উঁচু ব্যাঙ্কে কিন্তু আরবিআই বলা হয়, যাকে আবার কি ব্যাংকার্স ব্যাঙ্ক বলা হয়, মানে সব ব্যাংকের ব্যাঙ্ক, ব্যাংকার্স ব্যাঙ্ক।
আচ্ছা, আরবিআই এর হেডকে বলা হয় গভর্নর। কি বলা হয়? গভর্নর। আরবিআই এর হেডকে বলা হয় গভর্নর। প্রথম গভর্নর ছিলেন ওসবোর্ন স্মিথ। তার প্রথম আরবিআই এর গভর্নর ছিল ওসবোর্ন স্মিথ, এবং প্রথম যিনি ছিলেন বিদেশি, যদি বলে প্রথম ভারতীয় গভর্নর তাহলে বলবো আমরা সিডি দেশমুখ। সিডি দেশমুখ প্রথম আমাদের গভর্নর বললে হবে ওসবোর্ন স্মিথ, এবং ভারতীয় বললে হবে সিডি দেশমুখ। মণিপুর এবং ত্রিপুরা কত সালে রাজ্য হিসাবে স্বীকৃতি পায়? তাহলে 1971 সালে। 1971 সালে মণিপুর এবং ত্রিপুরা কিন্তু রাজ্য হিসাবে স্বীকৃতি পায়। কি রাজ্য হিসাবে স্বীকৃতি পায় মণিপুর এবং ত্রিপুরা। ঠিক আছে, ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা, এবং মণিপুরের রাজধানী কি বলো? ত্রিপুরার রাজধানী তো আগরতলা, মণিপুরের রাজধানী তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। নগরপালিকা আইন সংবিধান কোন তফসিলের অন্তর্গত? নগরপালিকা মানে মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি কিন্তু দ্বাদশ। ঠিক আছে, দ্বাদশতম তফসিলির মধ্যে, মানে দ্য শিডিউল। আমাদের টোটাল তো 12টা শিডিউল, তো এই 12টা শিডিউলের মধ্যে অর্থাৎ 12 নম্বরে কিন্তু দ্বাদশে কিন্তু 12 নম্বরে কিন্তু মিউনিসিপ্যালিটির কথা বলা হয়েছে, এবং 11 নম্বর শিডিউলে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে। তাই 12 নম্বরে মিউনিসিপ্যালিটি এবং 11 নম্বরে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা। তারপরে দেখো দশম তপশিলিতে কী বিষয়ের কথা বলা হয়েছে। তাহলে দেখো 12 নম্বরে আমরা তোমাদের কী বললাম, 12 নম্বরে হচ্ছে মিউনিসিপ্যালিটি, 11 নম্বরে হচ্ছে আমাদের পঞ্চায়েত, এবং 10 নম্বরে হচ্ছে দলত্যাগ বিরোধী আইন। ঠিক আছে, দলত্যাগ বিরোধী আইন কি না 11 নম্বরে 10 নম্বরে বলা হয়েছে দলত্যাগ বিরোধী আইন। ঠিক আছে, তাহলে দেখো তাহলে হচ্ছে 10 নম্বরে হচ্ছে দলত্যাগ বিরোধী আইন 10 নম্বর শিডিউলে বলা হয়েছে। ঠিক আছে, 11 নম্বর শিডিউলে বলা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার কথা, এবং 12 নম্বর শিডিউলে বলা হচ্ছে মিউনিসিপ্যালিটি বা নগরপালিকার কথা। ঠিক আছে, আমাদের টোটাল 12টা শিডিউল, প্রথমে 8টা শিডিউল ছিল এবং পরে আরও এই 3-4টে শিডিউল যুক্ত হয়েছিল, যার মধ্যে 10 নম্বর শিডিউলে কার কথা বলা হয়েছে? 10 নম্বর শিডিউলে বলা হয়েছে দলত্যাগ বিরোধী আইন। ঠিক আছে, 11 নম্বর শিডিউলে বলা হয়েছে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা, এবং 12 নম্বর শিডিউলে বলা হয়েছে আমাদের নগরপালিকা বা মিউনিসিপ্যালিটি। কোন রাজ্যের বিধানসভায় সদস্যপদ সর্বাধিক? দেখো উত্তরপ্রদেশে কিন্তু সবচেয়ে বিধানসভায় সদস্যপদ কত সর্বাধিক। উত্তরপ্রদেশের বিধানসভার সদস্যপদ সর্বাধিক, কারণ উত্তরপ্রদেশ এরিয়া বড় এবং জনসংখ্যা প্রচুর উত্তরপ্রদেশে, তো ওই জন্য কিন্তু সর্বাধিক। উত্তরপ্রদেশের লোকসভার সংখ্যাও সর্বাধিক, প্রায় 80টি লোকসভার সিট আছে। কটি সিট আছে? প্রায় 80টি লোকসভার সিট আছে। ঠিক আছে, তো আজকে আমাদের কনস্টিটিউশনে বা পলিটির এই একটি ছোট্ট ক্লাস ছিল, তোমাদের সাথে আলোচনা করলাম। অবশ্যই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।